মিছিলে যোগ হচ্ছে নতুন সংখ্যা প্রতিদিন, তখন 15 আগস্টের জাতীয় শোক আরো শোকাহত করে তোলে পুরো জাতিকে। আমরা জানি আগস্ট মানে বাঙালির শোকের মাস, বেদনার মাস, জাতির পিতাকে হারানোর মাস, মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য এবং নৃশংসতম হত্যাকাণ্ডে কালিমালিপ্ত শোকের দিন। 1975 সালে 15 আগস্টে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে এসেছিল তীব্র শোকের ছায়া। সেই শোক এখনো বহমান। এই দিনে বঙ্গবন্ধু সহ শাহাদাত বরণকারী সকল বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকে নিটল টাটা বাংলা টক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো আমি দিনাক সোহানি। আজকে আসলে আমরা পুরো অনুষ্ঠান জুড়েই কথা বলতে চাই শোকাবহ 15 আগস্ট নিয়ে। কথা বলার জন্য আমাদের সঙ্গে চারজন বিশিষ্ট অতিথি সংযুক্ত আছেন ভার্চুয়ালি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে। আছেন আমাদের সঙ্গে মাহমুদউদ্দিন আহমেদ, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এসপি। আছেন আমাদের সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক এবং স্বাধীনতা পদকপ্রাপ্ত। আছেন আমাদের সঙ্গে সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com, এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের চারজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আমি আসলে প্রথমে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির আপনার কাছে চলে আসতে চাই। আমরা জানি এটা একদমই সত্যি ঘটনা যে আমরা বহু বছর যাবৎ সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছি। 1975 সালের 15 আগস্ট গভীর রাতে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য এবং নৃশংসতম একটি হত্যাকাণ্ড। আপনি বঙ্গবন্ধু একজন গবেষক এবং বঙ্গবন্ধু নিয়ে অসংখ্য গবেষণা করেছেন এবং সাবেক একজন সামরিক কর্মকর্তা আপনি। আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটনার পর আমরা জেনেই আসছি এতদিন যাবৎ একদল উচ্ছৃঙ্খল বিপদগামী সেনা সদস্য এই হত্যাকাণ্ডে, নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু এর পরেও আমরা এতদিন যাবৎ আমরা যতটুকু আমরা বুঝতে পেরেছি যে এর পিছনে গভীর একটা ষড়যন্ত্র কাজ করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্র কারা করেছিল, কিভাবে হয়েছিল, সেটা কিন্তু এখনো অজানা। আপনি বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য গবেষণা করেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে অসংখ্য গবেষণা করেছিলেন। আসলে এই যে বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এই যে কয়েকজন সেনা কর্মকর্তার মধ্যে কিন্তু আমরা এতদিন আবদ্ধ ছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ডের নিশ্চয়ই মাস্টার মাইন্ড আছে, তারা কিন্তু কখনো আলোচনায় আসে না। মাস্টার মাইন্ড কে বা কারা? আপনার এতদিনের গবেষণায় আপনি কি খুঁজে পেলেন? লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির। একজন মানুষকে তার শত্রুরাই তো হত্যা করে। বঙ্গবন্ধুর তো ব্যক্তিগত শত্রুতা কারোর সঙ্গে ছিল না। আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, তার জন্যই এসব মানুষগুলো চেষ্টা করছিল তাকে সরিয়ে দেওয়ার জন্য। স্বাধীনতার সময় থেকে মহান মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন থেকে যেই সব ব্যক্তি, যেই সব দেশ, যেই সব সংগঠন বঙ্গবন্ধু এবং বাংলাদেশের বিরুদ্ধাচরণ করেছে, তাদের দিকে নজর রাখতে হবে যখন এটা গবেষণা করতে হয় কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অনেক বই, অনেক রেফারেন্স আছে। আসলে যারা হত্যা করেছে, নিকৃষ্টতম অপরাধ করেছে, হত্যাকারী, তাদের বিচার হয়েছে। হয়তো তারা পরিকল্পনার অংশ ছিল, কিন্তু তাদের মধ্যে অনেকে ছিল শুধু গানম্যান। গানম্যানের অপরাধও ভীষণ বড় অপরাধ, কিন্তু তাদের পিছনে যারা ছিল সেই জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো আমাদের জানতে হবে। কয়েকটা ব্যাপার খুব সিম্পল আছে আমাদের। মুশতাক সাহেবের সেই দিনের ঘটনাগুলো যদি জানতে পারি, তার পর দিন সে কি করলো, তার সঙ্গে তো সবগুলি খুনিরাই ছিল তার সঙ্গে সব সময়। কে তাদের সঙ্গে দেখা করতে আসলো, কি আলোচনা হলো, প্রথম পার্লামেন্ট কিভাবে বসানো হলো, তারপরে কারা বিদেশে গেল, এই পুরো ঘটনাগুলো এই মুশতাকের 81 দিনটাই অনেক ভালো প্রকাশ পাবে। আরেকটা প্রকাশ পেতে পারে আমাদের খুনিদেরকে যখন খালেদ মোশাররফ বিদেশে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, কারণ হয়তো একটা ব্যাপার ছিল, খুনিরা এত ক্ষমতাবান, এত অস্ত্র ছিল, খালেদ মোশাররফ হয়তো সেটাই চিন্তা করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর একজন খুবই কাছের মানুষ ছিল এবং তার 71-এর রোল প্রায়র টু অপারেশন সার্চলাইট আমরা যা জানি কিছু, অনেক ভালো রোল ছিল তার। যাই হোক, তখন তাদের প্লেনে যাওয়ার সময় কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছিল, কোথায় গেছিল তারা, সেখান থেকে কোন কোন দেশের সঙ্গে যোগাযোগ করেছিল,
খুনিদের ফল ব্যাক পজিশন গুলো আমাদের জানতে হবে। তারপরে কোন কোন দেশে তারা ভিসার চেষ্টা করেছিল, কোন দেশে তারা গেছিল, তার পরবর্তীতে তাদের কর্মকাণ্ড। একটা ছিল বিদেশে চাকরি, সেখানে কি করেছে তারা, তাদের যোগাযোগ কার কাছে ছিল, দেশে যারা ছিল তারা কি কি চাকরি করেছে, কে তাদের রিহ্যাবিলিটেশন করেছে, কে তাদের পলিটিক্যাল পার্টি বানিয়ে দিয়েছে। এগুলি অনেকগুলো প্রশ্ন আছে। সেই রেকর্ড গুলো হয়তো অনেক তারা ধ্বংস করে দিয়ে গেছে। সেগুলোর উপর ভিত্তি করে একটা পূর্ণদমে একটা গবেষণা চালানো দরকার বলে আমি মনে করি। তাহলে অনেক বিষয় সামনে চলে আসবে। আপনি একজন একটু বিনয়ের সাথে আপনাকে আমি একটু বিনয়ের সাথে আপনাকে যদি যুক্ত করি, আপনার প্রশ্নে আপনার কথার মাঝেই যদি আমি যুক্ত করি, আপনি যেগুলো বললেন যে তার মৃত্যুর পরে, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে সমস্ত ঘটনাগুলো একটার পর একটা আপনি বললেন, বঙ্গবন্ধু হত্যার পরের ইতিহাসটা আপনি বললেন, কারা মাস্টার মাইন্ড ছিলেন, এতদিনেও কি সেই গবেষণাটা হয়নি বা সেই রকম কোন রকম উন্মোচন হয়নি? আপনার এই যে কথাগুলো বললেন, বা কেন হলো না? দেখুন, একটা কথা বাস্তবতা মানতে হবে। ২৬ বছরে এই দেশের যারা আমার মুক্তিযোদ্ধা ভাইরা, সিনিয়ররা আছেন, আমার একজন কি বঙ্গবন্ধুর নাম আটার করতে পেরেছিলেন সঠিকভাবে? ২৬ বছর একটা জাতির জন্য অনেক বড় সময়। স্বাধীনতা বিরোধী সামরিক সরকার, অগণতান্ত্রিক সরকার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি একত্রে দেশটা শাসন করেছে। সমস্ত রেকর্ড পত্র তারা শেষ করে দিয়ে গেছে না? শুধু ৭৫-এ কেন, ৭১-এ সব রেকর্ড শেষ করে দিয়ে গেছে। এই ছিল একটা ব্যাপার। তারপরে যখন মাননীয় প্রধানমন্ত্রী আসলেন ক্ষমতায়, তখন ৫ বছরে তিনি তো কোয়ালিশন গভর্নমেন্টে ছিলেন, নড়াচড়াই করতে পারেননি। তারপরে তিনি মাত্র ২ টার্ম আগে তিনি এসেছিলেন, তারপরে তিনি এটা আরম্ভ করেছিলেন। দেখুন, বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে তার কত কষ্ট করতে হয়েছে, আর যুদ্ধ অপরাধীদের বিচার করতে আমি আপনার কাছে আবারও আসবো আপনার কাছে লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির। আমি একটু মাহমুদ্দিন আহমেদ বীর বিক্রম আপনার কাছে একটু আসতে চাই। মাস্টারমাইন্ডে কারা এবং কে, সেটা নিশ্চয়ই আপনি ছোট্ট করে যদি একটু উত্তর দিতেন, এবং তার সঙ্গে আমি একটু সংযুক্ত করতে চাই ১৯৭১ সালের ৭ই মার্চের রেসকোর্সে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, তোমাদের যার যা কিছু আছে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবং শত্রুর মোকাবেলা করো, এই কথাটাই উনি বলেছিলেন। এবং হাজার বছরের পরাধীন বাঙালি জাতিকে উনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, এটা সবাই জানে। এবং সেই স্বাধীন দেশেই তাকে সপরিবারে হত্যা করা হলো। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রপতি, আপনি তখন ঢাকার একজন এসপি ছিলেন, রাষ্ট্রপতির নিশ্চয়ই কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী থাকে, গোয়েন্দা সংস্থা থাকে, এবং সেদিন তারা কোথায় ছিলেন এবং প্রধানত বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে আসলে মূলত কার হাতে ছিল? আপনি তো সেই সময়টার প্রত্যক্ষভাবে তার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে আমাকে আপনি একটা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছেন। আপনাদের জানা দরকার যে যেদিন বঙ্গবন্ধু হত্যা হয় সেদিন আমি ঢাকার এসপি ছিলাম না। আচ্ছা, আমি ঢাকার এসপি পদ থেকে ওএসডি এস্টাবলিশমেন্ট হয়েছিলাম ২৩শে জুলাই। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে পাকশাল কায়েম করার জন্য বাংলাদেশের যে সমস্ত গভর্নর এবং সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, তাদের মধ্যে আমি ছিলাম একজন ঢাকার সেক্রেটারি হিসেবে। এবং ঢাকার সেক্রেটারি হিসেবে পদায়িত করার জন্য আমার অবস্থান এসপি থেকে সরিয়ে সিভিল সার্ভিস সংযুক্ত করে আমাকে তারা ট্রেনিং এ পাঠিয়েছিল। এবং বঙ্গভবনে পাকশালের ব্যাপারে যে ট্রেনিং হয়েছে, তার সঙ্গে ম্যাজিস্ট্রেরিয়াল ট্রেনিং, তার সঙ্গে রেভিনিউ ট্রেনিং, এগুলো নিতে আমি ব্যস্ত ছিলাম। এবং আমাদের কথা ছিল ১৫ তারিখের পরে ১৬ তারিখে বাংলাদেশের সর্বত্র ৭টা ডিস্ট্রিক্টে ৬০ জন গভর্নর এবং ৬০ জন সেক্রেটারি পদায়িত হবে। তারা পাকশাল সিস্টেমের মাধ্যমে দেশ পরিচালনা করবে বঙ্গবন্ধু নেতৃত্বে। সুতরাং এই প্রথমে আমাকে প্রশ্নের উপরে ফেলে আপনি সময় নষ্ট করলেন। তবে কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের বঙ্গবন্ধুকে হত্যার মাস্টার মাইন্ড ১ নম্বর হলো ইউএসএ। কারণ ১৯৭১ সালে আপনাদের সবার মনে আছে, তারা কিন্তু 7th ফ্লিট পাঠিয়েছিল বাংলাদেশকে পাকিস্তানিদের পক্ষে দখল করতে সহায়তা করতে। আর সেই 7th ফ্লিট কিন্তু
রাশিয়ান আর্মাডার ভয়ে ওখান থেকে পালিয়ে গেছে। তাদের আর 16ই ডিসেম্বর পর্যন্ত আসার সুযোগ নেই। সুতরাং তারা যে একটা বিরাট পরাজয় মেনে নিয়েছিল, পাকিস্তানিদের 96,000 সৈন্য বাংলাদেশে এই মাটিতে দস্যুতা স্বীকার করে সারেন্ডার করার জন্য, সেটার কিন্তু তারা একজন অংশীদার ছিল। কারণ তারা পাকিস্তান এবং চীনের মাধ্যমে পাকিস্তানকে আমাদের বিরুদ্ধে সহায়তা করেছে মুক্তিযুদ্ধের সময়, এবং কোনো অবস্থাতেই যাতে মুক্তিযুদ্ধকে তারা মেনে নিয়ে তারা এই দেশ ছেড়ে চলে না যায়, সেই জন্য তারা তাদের উৎসাহ জুগিয়েছে, তারা রসদ জুগিয়েছে। সুতরাং 1 নম্বর শত্রু বঙ্গবন্ধুর বাংলাদেশ সৃষ্টির পেছনে 1 নম্বর শত্রু ছিল যুক্তরাষ্ট্র, এবং তার সঙ্গে এই তৃতীয় অক্ষ শক্তি। এইগুলো ছিল মাস্টার মাইন্ডের 1 নম্বর। তারপরে এরা এইটা এক্সিকিউট করার জন্য বাংলাদেশে ওই সমস্ত লোককে তারা তারা সংগ্রহ করেছিল যারা বঙ্গবন্ধুর প্রতি বীতশ্রদ্ধ ছিল। যেমন জিয়াউর রহমান চেয়েছিল চিফ অফ স্টাফ পাওয়ার জন্য, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি আমাদের শফিউল্লাহ সাহেব। এটা তার জন্য একটা বিশাল কষ্টের কারণ ছিল, অথবা সে এটা তার মনের ভিতরে সবসময় গেঁথে রেখেছিল। এবং তাকে যখন ডিসিপ্লিনের কারণে আর্মির রুল, সাজ্জাদ জহির ভালো বুঝে, যেহেতু তার পক্ষে তখন আর আপনার চিফ অফ স্টাফ হওয়া সম্ভব হয়নি, তখন তাকে বার্মাতে কিন্তু ট্রান্সফার করা হচ্ছিল অ্যাটাচি হিসেবে। এবং সেই ট্রান্সফারটা বন্ধ করার জন্য জিয়াউর রহমানের পক্ষে ওকালতি করেছিল ডালিম, এবং ডালিমের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। নূর সরাসরি আপনার সর্বহারা পার্টির সদস্য ছিল, এবং সিরাজ শিকদারের হত্যাকাণ্ডের ব্যাপারে সে বলছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে একটা মিটিং এ সে সরাসরি বলেছে যে আমার লিডারকে হত্যা করছে, এই জন্য আমি তাকে হত্যা করছি। সুতরাং এইরকম তাহের, যিনি আর্মি থেকে তার শারীরিক অসুস্থতার কারণে বঙ্গবন্ধু তাকে রেজার ডিভিশনে দিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি খুশি ছিলেন না। তিনি এটা একটা বঙ্গবন্ধু তার উপরে অবিচার করেছেন এরকম একটা মনোভাব সৃষ্টি করে তিনি ওনাদের সঙ্গে আপনি পরিষ্কার করেছেন। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে রাষ্ট্রপতির তো আসলে কয়েক স্তরের নিরাপত্তা বাহিনী থাকে এবং গোয়েন্দা সংস্থা থাকে, প্রধানত সেই সময় নিরাপত্তার দায়িত্বে আসলে মূলত কারা ছিলেন? নিরাপত্তার দায়িত্বে তখন ছিল আপনার বঙ্গবন্ধুর বাড়িতে সার্বিক নিরাপত্তার দায়িত্ব ছিল তৎকালীন আর্মি, তাদের 2টো রেজিমেন্ট সেখানে পাহারা দিত, এবং সেটা কন্ট্রোল করতেন মিলিটারি সেক্রেটারি। এটা ছিল তার প্রাথমিক দায়িত্ব। পুলিশের দায়িত্ব ছিল সেখানে সাদা কাপড়ে ডিউটি করে যাতে কেউ আনাগোনা করতে না পারে সেগুলোর উপরে দৃষ্টি রাখা। তাদের ছিল আপনার সাদা কাপড়ের ডিউটি, এবং সরাসরি পুলিশের তরফ থেকে এটা ডিআইজিএসপি, ডিআইজি এনএসআই এটা দেখাশোনা করতেন। আমি ঢাকার পুলিশে ছিলাম, আমার সরাসরি তাকে রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব ছিল না, কিন্তু তিনি আমাকে অনেক সময় তার সঙ্গে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে আমি তার সঙ্গে যেতাম। সেই জন্য আপনারা অনেকে মনে হয় ইমপ্রেশনে ছিলেন যে আমি সম্ভবত তার সমস্ত সিকিউরিটি দেখি। আসলে সিকিউরিটির দায়িত্ব ছিল আপনার প্রাথমিকভাবে আর্মির উপরে, যে কারণে আর্মির 2টো কন্টিনজেন্ট যারা আপনার ওই দিন পাহারায় ছিল, একটা কন্টিনজেন্টের কমান্ডার ছিল ফারুক, আরেকটা কন্টিনজেন্ট প্রথমে যেটা ছিল সেটা কন্টিনজেন্টের কমান্ডার ছিল ডালিম, আর পরবর্তীকালে রিপ্লেস করে যাকে দেওয়া হয় সেটার দায়িত্ব ছিল ফারুক। এবং এই ফারুকের লোকরা যাতে ভুলক্রমে কোনো অবস্থায় গোলাগুলি করতে না পারে, সেই জন্য ডালিমের একজন আপনার সুবেদারকে সেখানে ওই দিন সন্ধ্যার সময় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে স্পেশালি সেখানে নিয়ে আসা হয়েছিল ডিউটি দেওয়ার জন্য, এবং তার একমাত্র দায়িত্ব ছিল এই সমস্ত লোকগুলোকে ডিজার্ভ করা, অর্থাৎ তাদের গুলিগুলো সরিয়ে নিতে হবে। আপনার ফুটসজ্জা। সুতরাং কারা সংগ্রামে তার হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল, এবং কারা এই ফুট সোলজার ছিল, কি কারণে তারা ফুট সোলজারি করেছে, এইগুলো আপনারা যদি আরো একটি গভীরভাবে দেখেন। এবং তার হত্যাকাণ্ডের পরের দিন তাহের সহ অন্যান্য যারা
জিয়াউর রহমানের সঙ্গে আদান প্রদান করেছে জি আমাদের বাংলাদেশ। আবারও আসবো আপনার কাছে। জি আমি আবারও আসবো মাহমুদ্দিন আহমেদ বীর বিক্রম, আবারও আসবো আপনার কাছে। আমি একটু সুভাষ সিংহরা আপনার কাছে একটু আসতে চাই। আপনি দুজনের বিশ্লেষণ শুনলেন, মাস্টার মাইন্ড কারা, দুজনের জায়গা থেকে বিশ্লেষণ করেছেন। অনেক বিশ্লেষকই মনে করেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পিছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্যও সেটা ছিল। এবং আপনি একজন গবেষক এবং অনেক লেখালেখি করেন, অনেক বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কলাম লিখেন, আপনি অনেক কিছু লিখেন এবং হত্যাকাণ্ডের পরবর্তীতে আপনি অনেক লেখালেখি করেছেন। আপনার কাছে কি পর্যবেক্ষণ আছে, কি ছিল কি ছিল হত্যাকারীদের রাজনৈতিক উদ্দেশ্য, এবং শুধু কি সেটা কি দেশীয় রাজনীতির মধ্যে আবদ্ধ ছিল নাকি আন্তর্জাতিক রাজনীতিরও এটা অংশ ছিল এই হত্যাকাণ্ডের পিছনে? সুভাষ সিংহ রায়। আমাদের বাঙালির ইতিহাসে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে দুইজন বিশিষ্ট ব্যক্তি আজকের এই অনুষ্ঠানের সংযুক্ত আছে। এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 46 বছর পার হয়েছে। আপনি সঙ্গত কারণে প্রশ্ন করেছেন যে এই উদ্ঘাটনটা কেন হচ্ছে না, কারা মাস্টার মাইন্ড ছিল, কারা মেন আর্কিটেক্ট ছিলেন, কে? এই প্রশ্নগুলো যেমন জরুরি, মাহমুদুল আহমদ বীর বিক্রম তিনি যে কথাটা বলেছেন, এরকম সত্য মিথ্যার মিশেল দিয়ে কিন্তু অনেক কথাই কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বলা হয়েছে। সবই আওয়ামী লীগের লোক ছিল, সবই তার কাছের মানুষ ছিল, এবং ঢাকার এসপি ছিলেন তার নিরাপত্তার দায়িত্বে, এবং তিনি মাহমুদ্দিন বীর বিক্রম। এরকম কথাগুলো কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় জীবনে, কলেজ জীবনে, শুনেছি। মানে এই জন্য এই আলোচনাটা আমার প্রথমেই যে আপনি প্রশ্নটা করেছেন, বলতে পারেন একটা ইনসুইং ইয়র্কার দিয়েছেন, এবং এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যাওয়া, কেননা এই প্রশ্নগুলো তাকে শুনতে হয়েছে সবসময়। কিন্তু আজকে তার যে উত্তর, সেই উত্তরটা যথাযথ উত্তর পরিষ্কার করেছেন। এই সত্য মিথ্যার মিশেলটা কিন্তু সারাক্ষণভাবে করানো হয়েছে। আমি আপনাকে একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করি। হুকিল মুজিব আব্দুল লতিফ খতিব, ইনি একজন অবাঙালি সাংবাদিক ছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একটি অসাধারণ বই লিখেছেন, এবং সেই বইয়ের এক জায়গায় লেখা হয়েছে যে অর্থনীতিবিদ মোশাররফ হোসেন, তিনি বঙ্গবন্ধুর প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। 1975 সালের জানুয়ারি মাসের দিকে থার্ড ওয়ার্ল্ড ফোরামের একটি বৈঠক ছিল পাকিস্তানে। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে যোগ দিতে গিয়েছিলেন অর্থনীতিবিদ মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন এর মামা ছিলেন পাকিস্তানের তৎকালীন সময়ের স্টেট ব্যাংক অফ পাকিস্তানের গভর্নর, এবং আত্মীয়তার সূত্রের কারণেই মোশাররফ হোসেনকে তার বাড়িতে বলতে হবে, সবার কথা শুনতে হবে। এই বিষয়গুলো সব ছোট হবে না, তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। জি, মোশাররফ হোসেনকে একজন বিশিষ্ট পাকিস্তানের নাগরিক প্রশ্ন করলেন যে আপনাদের বাংলাদেশ কবে পাকিস্তান প্রদেশ হচ্ছে? এবং ভয়ঙ্কর একটা প্রশ্নের সম্মুখীন হয়ে মোশাররফ হোসেন বললেন, আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই রাষ্ট্রের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অতএব এটা প্রদেশের কোনো প্রশ্নই আসে না। তখন উনি উত্তর দিয়েছিলেন ওই নাগরিক যে না, কিছুদিনের মধ্যে তাকে তো মেরে ফেলা হবে। অতএব আপনি জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো অনেক দূর বিস্তৃত, কিন্তু আজকে 46 বছরের সময় অনেকগুলো বিষয় কিন্তু মানুষের সামনে উন্মোচিত হয়েছে। কারা মাস্টার ছিলেন? আমি শেষ করছি একটা ছোট্ট ঘটনা দিয়ে, আপনি আমাকে 1 মিনিট সময়। মাহমুদুদ্দিন বীর বিক্রম কিন্তু একটা কথা যেটা বলেছেন, একজন লেফটেন্যান্ট কর্নেল হামিদ, তার পরিচয় একটু দিই, তিনি রানী হামিদের স্বামী এবং ফুটবলার কায়সার হামিদের বাবা। তিনি একটা বই লিখেছেন, 3টি অভ্যুত্থান কিন্তু না বলা কথা। ওই জায়গায় এক জায়গায় লিখছেন, জিয়াউর রহমানের জানুয়ারি মাসে তার পোস্টিং হয়েছিল পূর্ব জার্মানিতে রাষ্ট্রদূত হিসেবে। এটা সে মেনে নিতে পারেনি, এবং সে খুব উচ্চ মানসিক মানুষ ছিলেন।
তিনি বিভিন্ন জায়গায় তদবির করছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হামিদের সাহায্য চান। লেফটেন্যান্ট কর্নেল হামিদ একজন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। ওই সাইদুর রহমান বিভিন্ন জায়গায় কথা বলে তার আপাতত পোস্টিং ঠেকিয়ে দেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ৩রা নভেম্বর শেষ করছি, ৭ই নভেম্বর পূর্ণাঙ্গ শেখা যাবে, কিন্তু আমি শেষ করছি, আমি বোধগম্য কারণে শেষ করব। এর ২ মাস ৩ মাস পরে সাইদুর রহমান সাহেব একদিন লেফটেন্যান্ট কর্নেল হামিদকে ফোন দিয়েছেন, বলে বলছেন, কর্নেল সাহেব আমি অনেকদিন যাবত আপনাকে খুঁজছি, কেননা আপনাকে এই কথা বলার জন্য আপনার কারণে ১৫ই আগস্ট ৩রা নভেম্বর ৭ই নভেম্বর সংগঠিত হয়েছে, কারণ আপনি যদি জিয়াউর রহমানকে আমার সাথে পরিচয় করিয়ে না দিতেন এই হত্যাকাণ্ডের একটাও ঘটতো না। পরিষ্কার হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু আসতে চাই অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে। শুনলেন আপনি অনেকক্ষণ যাবত আপনি তিনজনের বিশ্লেষণ শুনলেন এবং সুভাষ চন্দ্র রায়ের শেষ বক্তব্যটুকু আপনি শুনলেন। আপনি তো বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের আপনি সাংগঠনিক সম্পাদক, এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমরা দেখেছি আওয়ামী লীগের অনেক নেতাই মুস্তাকের মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছিল এবং বর্তমানে দল হিসাবে আওয়ামী লীগ সেই পরিস্থিতির কোনো মূল্যায়ন করেছে কি? অ্যাডভোকেট আফজাল হোসেন, আনমিউট করতে হবে আপনাকে, ডিভাইসটা আনমিউট করতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আমি ৩ জন বিশিষ্ট জনের কথা শুনেছি এবং মনোযোগ সহকারে শুনেছি। ইতিহাসের সত্য উচ্চারণ করার ব্যাপারে সবাই নির্মোহই ছিলেন, এটা আমি বিশ্বাস করি। আপনি যে সরাসরি যে প্রশ্নটি করেছেন, বিশেষ করে মানে আওয়ামী লীগের আজকে ৭২ বছর বয়স এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরেও দীর্ঘ বছর আমরা পার করে এসেছি, এই ৪৬ বছর। এবং আমাদের প্রজন্মের যারা এখন ৬০ ছুঁই করছি, তাদের এবং আমাদের নিচের তাদের কিন্তু কারোরই সুযোগ হয়নি বঙ্গবন্ধুর মধ্যে বিশাল নেতৃত্বের অধীনে থেকে রাজনীতি করা। আমাদের ইতিহাস থেকেই পাঠ করতে হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা, তার নেতৃত্বে আমরা কাজ করতে গিয়ে আমরা এই যে আওয়ামী লীগের যে সকল প্রকাশনা অথবা বিশিষ্ট জনের যে সকল প্রকাশনা অথবা আমাদের নেত্রীর উদ্যোগে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, এই সামগ্রিক পাঠ করে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের একটি ধারণা তৈরি করেছি এবং সেটিকে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। আমি যেটা মনে করি যে নিশ্চয়ই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে রাজনৈতিক দায় দায়িত্বের বিষয়গুলি নিয়ে তো প্রশ্ন উত্থাপিত হয়েছে, অতীতেও বর্তমানে হচ্ছে এবং আগামী যতদিন থাকবে এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। এটি নতুন কোনো বিষয় নয়। যেটা আমি মনে করি যে সেদিন যারা ৭৫-এ বঙ্গবন্ধুর লাশ রেখে মুস্তাকের খুনি মন্ত্রিসভার গিয়েছিল, নিশ্চয়ই সেই দায় দায়িত্ব অথবা তার জন্য ইতিহাসের কাঠগড়ায় তাদেরকে কিন্তু দাঁড়াতে হয়েছে এবং সেটি আমরা সকলেই জানি। কিন্তু সেই প্রজন্মের মানুষরা কিন্তু এখন আর বাংলাদেশে খুব একটা অবশিষ্ট নেই এবং নেই বললেই চলে। এখন যারা বাংলাদেশে রাজনীতিটা করে অথবা আওয়ামী লীগের নেতৃত্বে আছে, কাজ করে যাচ্ছে, তারা কিন্তু মানে এই বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে গিয়ে বাংলাদেশের রাজনীতির যে পরবর্তী যে সংকটগুলো, সেই সংকটগুলো নিয়ে কিন্তু তারা কাজ করেছে। আপনাকে যেটা বলতে চাই যে আমরা দেখেছি যে কি কারণে এই সকল এইরকম নৃশংসতম হত্যাকাণ্ড ঘটলো, কারণটি কি এবং কি কারণে দেশের লক্ষ মানুষ তারা শহীদ মানে হলো অথবা তারা যেভাবে নিগৃহীত হলো আমি কারণটা কি জানবো, আমি বিদেশ থেকে ফিরে আসি, কিন্তু তার আগে আমি একটু লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহিরের কাছে আমি একটু প্রশ্ন রাখতেই চাই, কারণ ওনাকে বিদায় দিতে হবে। আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আপনি একজন মুক্তিযোদ্ধা, গবেষণা করেছেন এবং সরাসরি একজন সাবেক সেনা কর্মকর্তা, সবকিছু মুক্তিযুদ্ধ গবেষক, আপনি অনেক লেখালেখি করছেন, অনেক পড়েছেন আপনি। আপনাদের কাছে বর্তমান প্রজন্মের কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু জানার আছে। আমার জানার আগ্রহ হলো 15ই আগস্টে বাংলাদেশের রাষ্ট্রপতি খুন হলেন, সে সময় উপরাষ্ট্রপতি এবং একজন সংসদের স্পিকার কেউই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় কিন্তু তখন এগিয়ে আসেনি। আমরা জানি যে এখানে আমরা সবসময় শুনি যে সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনা সদস্য এই হত্যাকাণ্ড সংগঠন ঘটিয়েছিল। তাহলে এত দ্রুত সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কেন বিদ্রোহীদের প্রতি আনুগত্য স্বীকার করলো? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি যেটা মনে করি
there was a total failure of intelligence একদিকে and total failure of chain of command, all three services. আপনি কি মনে করেন সেটাকে লিডারশিপ ফেলিওর মনে করেন? Of course, চেইন অফ কমান্ড যখন নষ্ট হয়ে যায়, এটা একটা কারণ আছে। বিশাল সংখ্যক পাকিস্তান থেকে অন্য ধারণার মানুষ চলে এসেছিল। দুটো ধারা বিদ্যমান ছিল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে। সংঘাত ছিল অনেক বেশি, ইউনিফিকেশন অফ থট ছিল না। দ্যাট ওয়াজ এ গুড ফার্টাইল গ্রাউন্ড ফর এনি কনস্পিরেসি। আরেকটা কথা আপনাকে বলতে চাই, একটা বই আছে ইনসাইড র, এই বইটা আমি পড়েছিলাম দিল্লিতে গিয়ে তখন। সেইখানে ডাইরেক্টর অফ ল লিখছেন যে তারা একটা খবর পাচ্ছিলেন সেনাবাহিনীর মধ্যে অনেক রকম পরিকল্পনা হচ্ছে। একজন সিনিয়র অফিসারকে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধুর সঙ্গে করতে, দেখা করতে। তারা দুঃখের সঙ্গে বলেছেন বঙ্গবন্ধু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, এটা চিন্তা না করলেও হবে, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী কোনো রকম অবৈধ কোনো কাজে লিপ্ত হবে না। বঙ্গবন্ধু মানুষকে বিশ্বাস করতেন, সেটাও মনে রাখতে হবে, এবং তার বিশ্বাসের ডেপথ ছিল অনেক বেশি। আরেকটা কথা মনে রাখবেন, পাকিস্তানে যখন তিনি কারাগারে ছিলেন সেই দিকটা আনতে হবে। তখন তাকে হত্যা করার কয়টা প্ল্যান হয়েছিল, কি হয়েছিল, এগুলো সব চলে আসবে। আর তারা, এই খুনিরা এখন কোথায় আছে, যারা বেঁচে আছে, এইটাও আপনি দেখতে হবে। তাহলে বুঝবেন যে কারা কারা দেশের সঙ্গে জড়িত আছে, বিশেষভাবে লুকিয়ে আছে কারা। অনেক ধন্যবাদ। আমরা অপেক্ষায় রইলাম। একটি কমিশন গঠন করা হবে বলে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাবি করেছেন, এবং আমরা সেই প্রত্যাশা করি যে আমরা একটা কমিশন গঠন করা হোক। আমরা সবসময় শুনি যে সেনা সদস্যদের শাস্তি হয়েছে, আরো কিছু বাইরে আছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে, কিন্তু তার পিছনে তাদেরকে যে কারা মদত দিয়েছিল, উৎসাহ দিয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সরকারের মন্ত্রিসভায় তারা আসীন হয়েছেন, সেটা অবশ্যই উদ্ঘাটন হবে। বিরতিতে যাব, এবং তার আগে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে ইতিহাসের অনেক ঘটনা আমাদের সঙ্গে জানানোর জন্য আমাদেরকে। প্রিয় দর্শক, বিরতিতে যাব, বিরতি থেকে টক অনুষ্ঠানে এই পর্যায়ে একটু আমরা কথা বলতে চাই। আজকে জাতীয় শোক দিবসে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে আগস্ট 1975 ঘটনা নিয়ে উপজীব্য করে নির্মিত একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, এবং এই চলচ্চিত্রের যে নির্মাতা, তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি, ওনাকে আমরা আজকে সংযুক্ত করে নিতে চাই। এবং প্রথমে আমি তিনজন আমাদের সম্মানিত যে অতিথি আছেন তাদের অনুমতি নিয়ে আমি সিনেমার কিছু অংশ 40 সেকেন্ড আমরা একটু দেখে আসতে চাই। তারপর আমরা কথা বলতে চাই শামীম আহমেদ রনির সঙ্গে, কেন এই সিনেমা করতে গেছেন এবং সিনেমা করতে গিয়ে 15 আগস্ট নিয়ে ওনার মূল্যায়নটা একটু ছোট্ট করে জেনে নিতে চাই, সিনেমার অংশটুকু দেখতে চাই। শেখ মুজিবকে জীবিত রেখে সরকার পরিবর্তন করা সম্ভব নয়। সূর্য সন্তান হিসেবে লেখা থাকবে। সিনেমার কিছু অংশ, ছোট্ট একটি অংশ আমরা ক্লিপ আমরা দেখে আসলাম। শামীম আহমেদ রনি আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, এই চলচ্চিত্রটি নির্মাতা। আমাকে শুনতে পাচ্ছেন শামীম আহমেদ রনি? শুনতে পাচ্ছেন আমাকে শামীম আহমেদ রনি? আনমিউট করতে হবে আপনাকে ডিভাইসটা। শামীম আহমেদ রনি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমার মনে হয় ওনার অডিওতে সমস্যা হচ্ছে। আমরা মূল আলোচনা আবার চলতে চাই। আমাকে শুনতে পাচ্ছেন শামীম আহমেদ রনি? জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার ছবিটি একটু 40 সেকেন্ডের ভিডিও ক্লিপটি আমরা দেখেছি, এবং আশা করি সবাই সিনেমাটি আপনি দেখবেন। এবং এই সিনেমাটি আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পরের ঘটনাকে উপজীব্য করে আপনি নির্মিত করেছেন আগস্ট 1975, এবং যার পরিচালনায় আপনি ছিলেন। এবং সিনেমাটি আজকে মুক্তি পেয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজে মুক্তি পেয়েছে। আপনি একজন তরুণ নির্মাতা, বেশ কয়েকটি বাণিজ্যিক ছবিও আপনি নির্মাণ করেছেন।
আপনার মধ্যে কেন 19আগস্ট এই ঘটনাটাকে নিয়ে ছবি বানাবার জন্য কেন উৎসাহ হলো এবং সিনেমার মূল উপজীব্য বিষয়টা কি, এবং নিশ্চয়ই এই সিনেমাটি করতে দিয়ে আপনাকে অনেক গবেষণা করতে হয়েছিল 15 আগস্ট নিয়ে জি, আপনার আমি মূল্যায়ন শুনতে ছোট্ট করে। পাচ্ছি। জি বলুন। ইকো হচ্ছে মনে হয়। প্রশ্নটা শুনতে পেয়েছেন শামীম আহমেদ রনি? অডিওতে প্রবলেম আছে। শুনতে পাচ্ছেন আমাকে? রনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, প্রথমত যে ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের ভিতরে ধারণ করি, কিন্তু সবচাইতে দুর্ভাগ্যজনক হচ্ছে আমি নিজে যে সেক্টরটায় কাজ করি, আমাদের চলচ্চিত্র, সেখানে স্বাধীনতার এত বছর পরেও কখনো বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের চলচ্চিত্র আলাদা করে নির্মাণ হয়নি। যে ব্যাপারটা আমাদের কাছে মনে হয়েছে যে অবশ্যই বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা নির্মাণ করা উচিত, এবং বিশেষ করে এই প্রজন্মকে অনেক কিছু জানাবার আছে বঙ্গবন্ধুকে নিয়ে। বঙ্গবন্ধুকে নিয়েই যেখানে সিনেমা হয়নি, সেখানে 15 আগস্ট নিয়ে তো আরো কোনো কিছুই হয়নি। তো তখন আসলে আমরা, আমাদের প্রযোজক, আমরা সবাই মিলে ভাবলাম যে এই ব্যাপারটাকে অফকোর্স আনা উচিত। এবং 15 আগস্ট নিয়ে আমরা শুধুমাত্র জানি, হ্যাঁ 15 আগস্টে আমাদের বঙ্গবন্ধুকে তার ফুল ফ্যামিলি সহকারে সবাইকে মেরে ফেলা হয়েছে, বাট বঙ্গবন্ধুর লাশটা আসলে কিভাবে দাফন হলো, মানে 15 তারিখে কি দাফন হলো নাকি 16 তারিখেই দাফন হলো, অনেক মানুষই কিন্তু জানে না। একটা রাষ্ট্রের জনক, একজন প্রেসিডেন্ট, মানে তার লাশ একটা দিন পড়েছিল একটা বাড়ির সিঁড়ির উপরে, অথচ তারই ওই সময় যারা খুন করেছে বা ওই দলেরই যারা আরো কেউ ছিল যারা বেঈমান বেশি, তো তারা তখন ক্ষমতা ভাগাভাগি নিয়ে ব্যস্ত, কে মন্ত্রী হবে, কাকে মন্ত্রী বানাবে, কে কখন শপথ করতে যাবে। বঙ্গবন্ধুর লাশটা যে দাফন করতে হবে এই ম্যাটারটাও তখন তাদের মাথায় ছিল না, তারা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য এত ব্যস্ত ছিল। এবং যেটার চাইতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এবং কষ্টজনক এবং বেদনাদায়ক কোনো ঘটনা আমার মনে হয় এইরকম ঘটনা ইতিহাসে আর কোনোটাই নেই। তো আমাদের কাছে মনে হয়েছে এইটাকে অবশ্যই আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা উচিত। এবং 16 তারিখে যখন দাফন করা হয় সেখানেও আসলে কত কিছু ঘটেছে, কত ভাবে সেখানে মানুষকে ঠেকানো হয়েছে, মানুষকে লাশ দেখতে দেয়া হচ্ছিল না, দোয়া পড়তে দেয়া হচ্ছিল না, ইভেন কফিন সহকারে তাকে কবর দিতে বলা হচ্ছিল। এই যে একজন জীবিত বঙ্গবন্ধুর চাইতেও একজন মৃত বঙ্গবন্ধু ওই ষড়যন্ত্রকারীদের কাছে আরো বেশি ভয়ঙ্কর ছিল। তো এই ম্যাটারটা আমার কাছে মনে হয় যে আমাদের এই নতুন প্রজন্মের জানা উচিত, এবং এই কারণেই আসলে আমরা আগস্ট 1975 চলচ্চিত্রটি বানাই। এবং এটার মূল ঘটনা আসলে 15 আগস্টে হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর থেকে 16 আগস্ট লাশ দাফন পর্যন্ত, এবং সেটার জন্য অফকোর্স আমাদের প্রচুর রিসার্চ করতে হয়েছে, প্রায় 1.5 বছরের মতো আমরা রিসার্চ করেছি এটা নিয়ে। ওই দাফনের সময় যারা জীবিত ছিলেন সেখান থেকে 2-1 জন জীবিত আছেন, তাদেরকেও আমরা নিয়েছি, তাদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের কাছ থেকে জেনেছি, বিভিন্ন বইপত্রের সাহায্যে আমরা সেটা জানার চেষ্টা করেছি। তো এটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল, যে নতুন প্রজন্মকে জানানো ইতিহাসটা। জি, অনেক ধন্যবাদ। আমি ঠিক এই জায়গাটাতে আমি মাহমুদুদ্দিন আহমেদ বীর বিক্রম আপনার কাছে আসতে চাই। একজন তরুণ নির্মাতা, আগস্ট 15 1975 ছবি নির্মাণ করেছে, নতুন প্রজন্মের একজন, এবং যে কথাগুলো উনি বললেন, উনি গবেষণা করেছেন, আপনি মূল্যায়ন করবেন কিভাবে? আজকে বাংলাদেশের রাজনীতির আমার মনে হয় যে রনির অডিওটা অফ করে দিলে ভালো হয়। জি, আমার মনে হয় আমার নতুন প্রজন্মের এই ছবির নির্মাতা রনি যে পদক্ষেপটা নিয়েছে এটা অত্যন্ত সময়োপযোগী হয়েছে, কারণ বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কাজ হয়েছে,
এ কোনো সন্দেহ নেই, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো চলচ্চিত্র হয়নি বা 15ই আগস্ট থেকে অবশ্যই না, বরঞ্চ 15ই আগস্ট এবং বঙ্গবন্ধুর যে সমস্ত হত্যাকাণ্ডের ছবি ছিল সেগুলো কিন্তু পরবর্তী সরকার ধ্বংস করে ফেলার চেষ্টা করছে, যার জন্য সত্যিকার ছবি অনেক কিছুই কিন্তু পাওয়া যায়নি, সেজন্য তাদের অনেক গবেষণা করতে হয়েছে। এটা অত্যন্ত সত্য কথা। আর বঙ্গবন্ধুর লাশ একদিন পরে দাফন করা হয়েছিল। লাশ দাফন নিয়ে তার ওখানে অনেক রকম রাজনীতি হয়েছে, সেগুলো আমরা অনেকেই জানি। এবং তাকে যে আপনার কফিন সহ কবর দিতে চেষ্টা করেছিল, তারপরে একটা সাধারণ মানুষ আপনার সেই সাধারণ একটা কাপড়ের টুকরা এনে তার গোসল করিয়ে দাফন করিয়ে তাকে সেখানে অনেকটা সে মিলিটারি যারা গিয়েছিল তাদেরকে অনেকটা মানসিক চাপের মধ্যে ফেলেই কিন্তু তার লাশটাকে আমাদের ধর্মীয় মতে দাফন করা হয়েছিল। কিন্তু যারা ওখানে দাফন করতে গিয়েছিল পাকিস্তান মানে খন্দকার মোশতাকের তরফ থেকে, তারা কিন্তু কোনো রকমের দায়সারা ভাবে কোনোভাবে একটা কবর মানে মাটি চাপা দেওয়ার মতো একটা অবস্থা করে তারা ওখান থেকে পালিয়ে আসার চেষ্টা করছিল। সুতরাং এই কাজটা যে করেছেন অনেক ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি আপনার মন্তব্য আমি শুনতে চাই এবং আরো যোগ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুরো হত্যাকাণ্ডের কিন্তু এখনো পুরোপুরি বিচার এখনো সম্পূর্ণ হয়নি এবং জঘন্য হত্যাকাণ্ডের পিছনে যে শুধু সেনা কর্মকর্তা ছিলেন তারাও না, এর পিছনে পরিকল্পনাকারীদের এখনো পরিষ্কার নেই। এখনো আমরা শুনি যে তারা আছে, পরিকল্পনাকারী কারা, কেন তাদেরকে পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হচ্ছে না এবং দল হিসাবে আপনারা এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। তো এখানে আলোচনাটি কিন্তু আমাদের সম্মানিত আলোচক কারো একজনের মুখ থেকে এসেছে যে এই কমিশন গঠন করার বিষয়টি আসলে উচ্চ আদালতে একটি অবজারভেশন কিন্তু ছিল যে একটি কমিশন গঠন করতে হবে এবং সেটি কিন্তু সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আমাদের মানিক সাহেব তিনি কিন্তু বেশ কয়েকদিন আলোচনায় কিন্তু তার মুখ থেকে আমরা শুনেছি যে কমিশন গঠন করার ব্যাপারে একটি অবজারভেশন ছিল এবং আমি মনে করি যে এটি এখন সময়ের দাবি, কারণ বঙ্গবন্ধুর খুনের সাথে যারা সরাসরি জড়িত ছিল সেই সকল ফারুক রশিদ তাদের বিচার বাংলাদেশে হয়েছে, কিন্তু এই খুনের সাথে যারা জড়িত ছিল মানে পরোক্ষভাবে যারা জড়িত ছিল, যারা নির্দেশনা দিয়েছে, যারা জিয়াউর রহমানের মতো, আমি সরাসরি বলছি জিয়াউর রহমানের মতো একজন খুনি যিনি সরাসরি নির্দেশ দিয়েছে, কারণ একজন সিনিয়র অফিসার যখন তার অধীনস্থ কোনো অফিসারকে বলেন যে গো অ্যাহেড এগিয়ে যাও, এটি এক ধরনের নির্দেশ এবং সেই নির্দেশনাটা জিয়াউর রহমানের পক্ষ থেকে এসেছিল এবং সেই হিসাবে আমরা মনে করতে পারি এবং নিশ্চয়ই গবেষকরা আরো গবেষণা করবেন, ইতিহাসের সত্য আরো উন্মোচিত হবে। তবে এখানে যতটুকু জিয়াউর রহমান সম্পর্কে আমরা জানি, খুনি মোস্তাক সম্পর্কে আমরা যতটুকু জানি, তাতে জিয়াউর রহমান একেবারে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তিনি মৃত্যুবরণ করেছেন, এই কারণে হয়তো তার বিচারটি হয়নি। তবে ইতিহাসের সত্য উচ্চারণের জন্য অবশ্যই সেই ষড়যন্ত্রগুলো জাতির সামনে উন্মোচিত হওয়া উচিত। একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, একটি প্রশ্ন আপনার কাছে। এই যে শামীম আহমেদ রনি চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শুধুমাত্র ওনার মৃত্যুর পর থেকে দাফন পর্যন্ত, কিন্তু তার পরবর্তী অনেক ইতিহাস আছে, অজানা ইতিহাস আছে। আপনার দল অনেক দিন ক্ষমতায় আছে, দল হিসাবে নতুন প্রজন্মকে এই ঘটনাগুলো তাদের কাছে তুলে ধরবার জন্য এবং বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে যে 21টি বছর বঙ্গবন্ধুকে একদম মানে চাপা দিয়ে রাখা হয়েছিল সেই জায়গাগুলোকে আবার মানে উপস্থাপন করার জন্য, ইতিহাসকে জানানোর জন্য নতুন প্রজন্মকে আপনাদের দল কি করছে? শুনুন, লড়াইটা কিন্তু ছিল খুব কঠিন, কারণ ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচারটি পর্যন্ত করা যাবে না এরকম একটি জঙ্গলি আইন বাংলাদেশ হয়েছিল এবং তারপরে আমাদের রক্তক্ষরণ হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, আওয়ামী লীগের নেতা কর্মীদের। সুতরাং আমরা কিন্তু পোস্টার লিখেছি কাঁদো বাঙালি কাঁদো। তারপরে এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি 81 সালে বাংলাদেশে আসার পর এই যে বিচারের দাবিকে একটা সর্বজনীন দাবি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের সাথে নিয়ে, এবং তারপরেই কিন্তু আমরা উচ্চারণ করতে পেরেছিলাম যে জাতি বঙ্গবন্ধু হত্যার বিচার করবেই এবং সেই বিচারটি বাংলাদেশ হয়েছে।
এবং গত 1 দশক ধরে আমরা কলঙ্কমুক্ত পরিবেশে এই বঙ্গবন্ধু হত্যার বিচারটি একটা কলঙ্কমুক্ত পরিবেশে আমরা বঙ্গবন্ধুর এই যে শাহাদাত বার্ষিকী আমরা পালন করছি। তবে আমরা যে কথাটি বলতে চাই যে আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা আমরা কৃতজ্ঞ আমাদের নেত্রীর প্রতি, তিনি আজকে অসমাপ্ত আত্মজীবনী অথবা কারাগারের রোজনাম চা অথবা চীনের সেই ডায়েরি অথবা প্রকাশ করছেন এবং এগুলোর মাধ্যমেই কিন্তু এই যে আমাদের এখানেও অনেক জ্ঞানী লোকরা এখানে উপস্থিত আছেন, তারা কিন্তু সকলেই কিন্তু মানে প্রতিনিয়তই কিন্তু ইতিহাসের এই সত্যগুলো জাতির সামনে উন্মোচন করছেন। আসবো আপনার কাছে। আমি কি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে নাকি আমি একটু শোভা সিংহ রায়ের একটু মন্তব্য শুনে আসতে চাই? ছবিটা নিয়ে ছোট্ট একটি মন্তব্য করবেন এবং আমি আর একটু জানতে চাই আপনার কাছে একটু যে ৭১ আগে বঙ্গবন্ধুর রাজনীতি এবং রাজনৈতিক দর্শন ছিল মূলত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং ১৯৭২ সালে ১০ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক আদর্শ ছিল প্রধানত একটি গণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধু হয়তো নেই, কিন্তু বঙ্গবন্ধু যে কথাগুলো বলে গেছেন বক্তৃতায়, তার লিখায়, তার কর্মকাণ্ডে আওয়ামী লীগ সংগঠন হিসেবে ৩বার রাষ্ট্র ক্ষমতায় আছে। বর্তমান বাংলাদেশ কতটা বঙ্গবন্ধু দর্শনে এগিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার লিখায় আপনি কতটুকু, আপনার গবেষণায় আপনি কতটুকু অনুভব করতে পারেন? আমি সরাসরি আপনার এই প্রশ্নের উত্তরে যাই। আপনি জানেন যে মার্গারেট থ্যাচার যখন প্রথম ব্রিটেনের প্রধানমন্ত্রী হন, তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন, আগের জেমস কালাহান সরকার যে আবর্জনার পাহাড় করে থুয়ে গেছে, সেটা আমাকে সরাতে গেলে একাধিকবার ক্ষমতায় আসতে হবে। ব্রিটেনের মতন দেশে এই পরিস্থিতি তখন বাংলাদেশের যে কলঙ্কজনক ইতিহাস রচনা করেছে বঙ্গবন্ধুর খুনিরা, যারা প্রকারান্তরে বাংলাদেশকে হত্যা করার চক্রান্ত করেছে, এবং সেই কথা তো আপনি নিজেও বললেন যে বাংলাদেশের সমস্ত কিছু ইতিহাসকে চাপা দিয়ে রাখবার তারা অপচেষ্টা কম করেনি। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ব্রায়ান ব্যারন, তিনি বিবিসির দূরপ্রাচ্যের সংবাদদাতা ছিলেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তিনি বাংলাদেশের তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখন আবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়েছে, তিনি সেখানে কয়েকজন বিদেশি সাংবাদিক নিয়ে প্রবেশ করেন। তাকে নজরবন্দি করা হয়, তার সহ কয়েকজন সাংবাদিককে। তিনি 28শে আগস্ট দেশে ফিরে যেয়ে তার লিসনার পত্রিকায় একটা সংবাদ বিবরণী ছিপেছিলেন। তার মূল কথা ছিল, তিনি দিব্য চোখে দেখছেন, এই ব্রায়ান ব্যারন বলছেন যে শেখ মুজিবুর রহমানের বুলেট বিদ্ধ বিক্ষত তার বাসভবন, তার কবরস্থান বাঙালির দর্শনীয় বস্তুতে পরিণত হবে, ইতিহাসের চাকা আবার ফিরে আসবে। একজন বিদেশি সাংবাদিক দেখেছিলেন দিব্য চোখে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দুর্ভাগা যে আমরা অনেকে কিন্তু দেখতে পাইনি, বুঝতে পারি, যে কারণে সংকটগুলোর অনেকগুলো জায়গা তৈরি হয়েছে। আর ষড়যন্ত্রকারীরা, যেটা মাহবুবুদ্দিন যথার্থই বলেছেন, PL-480, এই যে PL-480, এই যে বাংলাদেশের যে কিনা খাদ্য যেটা ফিরিয়ে নিয়ে যাওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি আপনার অনুমতি নিয়ে একটু বিরতিতে ফিরে এসে আমি আপনার কাছে আবার ফিরবো। একটা বিরতি আমাকে যেতেই হবে নিয়ম অনুযায়ী। একটি বিরতিতে যাব, তার আগে শামীম আহমেদ রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শব্দটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, বারবার পরিষ্কার বোঝা যাচ্ছিল না। আবারও আপনার ছবিটি নিয়ে আমরা কথা বলতে চাই এবং দেখতেই চাই আপনার ছবিটি, অবশ্যই দেখব। এবং এই ধরনের ছবি যেন আপনাদের মতো তরুণ চলচ্চিত্র নির্মাতারা আরো বেশি বেশি করে তৈরি করেন এবং বিকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে আপনারা তুলে ধরেন, এই প্রত্যাশাই থাকলো আপনার কাছে। আপনাকে বিকৃত যে ইতিহাসটা তৈরি করেছে সেই একদম সত্য উদ্ঘাটন করার জন্য সেটা আপনাদের হাত ধরেই আসবে নতুন প্রজন্মের কাছে। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। শামীম আহমেদ রনি, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। বিরতি অনুষ্ঠানে আমরা ছিলাম শোভা সিংহ রায়। আপনার বক্তব্য, শেষ মন্তব্য আমরা একটু শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। শোভা সিংহ, খুব দ্রুত দু একটি কথা বলি, খুব দ্রুত। গত 7 দিন আগে একটি বই বেরিয়েছে, প্রথম প্রকাশনীতে। বইটা হচ্ছে 15ই আগস্ট প্রবাসে বঙ্গবন্ধুর 2 কন্যার দুঃসহ দিন, লেখক শরাফ আহমেদ। এবং বঙ্গবন্ধুর 2 কন্যা 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে 3রা জুলাই জার্মানিতে গিয়েছিলেন 2 কন্যা, এবং তারা সেখানে 22 দিন ছিলেন জার্মানিতে, 3 দিন ছিলেন বেলজিয়ামে। এই সময়কার সমস্ত ঘটনা, কারা ষড়যন্ত্র করেছে, কারা কি কাজ করেছে, সব কিন্তু বিকৃত আছে। ইতিহাস কিন্তু এখন উন্মোচিত। অতএব আপনি যেটাই বলেন না কেন, আজকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে যে জিয়াউর রহমান যে সরাসরি যুক্ত, এই কথাটি বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ। এখন বিরোধী দলের রাজনীতি,
বিরোধী দল এই সমস্ত কথা বলে এই ব্যাপারটাকে অনেকে লঘু করবার চেষ্টা করছে। জি, আপনি দেখেন পররাষ্ট্র সচিব কে ছিলেন, ওই PL40 কথা আমি কেন বলেছিলাম, আব্দুল মোমেন ছিলেন কৃষি সচিব, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যের বাবা। জি, আমি তার নাম উল্লেখ করছি না। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কি কারণে সেই ৭৪-এর দুর্ভিক্ষর কারণ যার ষড়যন্ত্র ছিল, তিনি জিয়াউর রহমানের খাদ্যমন্ত্রী হলেন। মাহমুদ আলম চাষী, তিনি বঙ্গবন্ধুর সময় পররাষ্ট্র সচিব ছিলেন। তিনি এই যে PL480 এই ষড়যন্ত্রের সাথে তিনি সরাসরি যুক্ত ছিলেন। অর্থাৎ অনেকগুলো ষড়যন্ত্র উদ্ঘাটিত হয়েছে। এখন এগুলো বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষের যে আওয়াজ, এই যে কমিশন গঠন করা এবং সে মেইন আর্কিটেক্ট ষড়যন্ত্রের, সেটাকে উদ্ঘাটন করে সামনের দিকে উপস্থাপন করা। অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে আমি আসবো এই প্রশ্ন উত্তর জানার জন্য। তার আগে মাহমুদউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনার কাছে একটু প্রশ্ন করতেই চাই। বাঙালির আসলে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধুর নেতৃত্বে শোষণ বঞ্চিত বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু যে বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য, শোষণ বঞ্চনা দূর করার জন্য, আপনি কি মনে করেন 2021 সালে এসে সেই বৈষম্য দূর হয়েছে? এবং যদি দূর না হয়ে থাকে কত দূর করা প্রয়োজন বলে আপনি মনে করেন, ছোট্ট করে যদি বলতেন। বৈষম্য সারা পৃথিবীতে কোথায় কখনো দূর হয় না, কারণ বাংলাদেশে অনেক স্বপ্ন দেখি না। যেটা হয়েছে, সাধারণ মানুষের আয় বেড়েছে, সাধারণ মানুষ এখন আগের চাইতে অনেক সচ্ছল। বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন সোনার বাংলা গড়তে, সোনার মানুষ দরকার, সেই সোনার মানুষ যদি আমরা তৈরি করতে পারি ভাবে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাধন করতে পারি, যেটার জন্য বঙ্গবন্ধু কন্যা নিরন্তর সাধনা করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ তাকে কেন্দ্র করে এত গান কবিতা রচিত হতে পারে, অথবা আজকে দেখেন যে বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে বঙ্গবন্ধুর ভাষণ আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুতরাং বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবীর মানচিত্রে এই দেশের যতদিন থাকবে, ততদিন পর্যন্ত কিন্তু এই বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে থাকবে, মানুষের ভালোবাসায় থাকবে, মানুষের শ্রদ্ধায় থাকবে। এবং তাকে নিয়ে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আফজাল হোসেন। আর সময় আর আসলে আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না, সময় একদম শেষ। 5 মিনিট সময় আমি বেশি নিয়েছি। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। সম্মানিত অতিথি মাহমুদউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুভাষ সিংহ রায়, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে সময় দেওয়ার জন্য। সেই সাথে দর্শক, আপনাদেরও আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শোকাবহ 15